সরকারিভাবে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম.এস. শেখর চৌধুরী এবং রামরুল প্রোগ্রাম ম্যানেজার বেইরা সুলতানা। সুলতানা এবং জনাব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। সুলতানা, আপনাকে জানতে চাচ্ছি, আমরা বিরুদ্ধে যাবার কথা বলছিলাম যখন জনাব চৌধুরী বলছিলেন যে প্রদেশে যে জায়গায় মালয়েশিয়ার লোক পাঠানো হচ্ছে সারওয়াত, সেখানে সাধারণত মানুষ যেতে চায় না এবং খুবই কষ্ট সহিষ্ণু যে কাজ সেখানে আছে, এবং সেটা নিয়ে শুধু বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের G2G চুক্তি হচ্ছে। এর বাইরে চুক্তিতে বোধহয় অন্য কাজের কথাটা বোধহয় এখানে আসেনি। সেক্ষেত্রে কি আসলে আমরা লাভবান হলাম নাকি? একটা হচ্ছে মানে ব্যাপারটা যদি এরকম হয় যে আমি শুধু যদি বলতে ভালো লাগে যে হ্যাঁ আমার মার্কেট খুলেছে, এত লোক যাবে, সেটা এক ধরনের ভ্যালুয়েশন কতখানি হচ্ছে, এক ধরনের স্যাটিসফ্যাকশন যে না আমার মালয়েশিয়া মার্কেট খুলেছে এবং এত হাজার শ্রমিক যেতে পারবে, কাজ করতে পারবে, সেটা এক ধরনের স্যাটিসফ্যাকশন মনে হয়। কিন্তু আমি যদি ফাইনাল ডেস্টিনেশনের জায়গায় যদি ভাবি যে আমি শুধু লোকগুলো পাঠানো না, লোকগুলো গুছিয়ে কাজ করবে ওখানে এবং সে লাভবান হবে এবং যার বেনিফিট আলটিমেটলি আমাদের এখানে আসবে, সেই জায়গাটা আমাদের কিন্তু আবারও এখানে ভাবতে হবে। এই কারণে যে ওই জায়গাটা কিন্তু সত্যি খুব কষ্ট সহিষ্ণু জায়গা এবং যে কাজগুলো করতে হবে। যখন আমাদের সরকারি কর্মকর্তারা এই ডিলটা করলেন, তারা নিজেরাই করেছেন, তখন কি তার এই অভিজ্ঞতা ছিল? তারা কি আসলে জানতো? এখন এইটাই হচ্ছে একটা ব্যাপার, যখন প্ল্যান্টেশনে যাচ্ছে, প্ল্যান্টেশন কিন্তু সহজ প্ল্যান্টেশন না আসলে। হ্যাঁ, তার মানে ওখানেও ওই পরিশ্রম করার এবং কি কাজ করতে হবে ইন ডিটেলস কিন্তু তাকে রেডি করেই আসলে ওখানে পাঠানো উচিত ছিল। তা না হলে কি হবে যে ওই জায়গায় যাওয়ার পরে ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, একসময় যখনই পারবে না বা অনেকেই হয়তো পারলো, কেউ হয়তো পারবে না, তখন কি হবে ওই সুযোগটাই কিন্তু যারা এর আগে ওই প্রতারণা চক্র যারা আছে তারা কিন্তু এই জায়গাটা কাজে লাগাবে এবং সেই জায়গা থেকে তখন আবার ওখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, আবার ইরেগুলার হওয়ার ব্যাপার থাকে। যেই ইরেগুলারিটিস কারণেই কিন্তু আমাদের মালয়েশিয়া মার্কেটটা বন্ধ হয়েছিল। তো ওইটা বন্ধ করতে যে যদি আবার আরেকটা স্কোপ হয়, তখন তো এটা আসলে আমাদের জন্য সাকসেস কত হলে আসবে। আপনাকে ধন্যবাদ জনাব চৌধুরী। এই যে G2G চুক্তি হলো, যেখানে শুধুমাত্র ওই সারওয়াতে প্ল্যান্টেশনের লোক পাঠানোর চুক্তি হলো, এর বাইরে আমাদের এই কার্য পরিধির মধ্যে আর কোনো জায়গায় লোক নেওয়ার কোনো যুক্তি নাই? শুধু সারওয়াক নয়, সারওয়াক এবার মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন তখন সারওয়াকের ব্যাপারে একটা মানে ঐকমত্য হলো, কিন্তু এর আগে মেইনল্যান্ডে হয়েছে কিন্তু ওই কৃষিখাত। আমরা বলতে চাচ্ছি যে কৃষিকাজে যাক, বাধা নাই, কিন্তু মূলধারার যে শ্রম বাজারটা ওখানে আছে, মালয়েশিয়াতে কিন্তু ম্যানুফ্যাকচারিং এর হিউজ অপরচুনিটি আছে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকরা খুবই আকর্ষণীয় মালয়েশিয়ান কর্মীদের কাছে। চারটা মূল কারণ আছে। প্রথম কারণ হলো এদের কায়িক পরিশ্রম করতে পারে বেশি। দ্বিতীয় কারণ হলো সে ভাষাটা খুব তাড়াতাড়ি সে রপ্ত করতে পারে 2। তৃতীয় হলো বাংলাদেশি শ্রমিকদেরকে দিয়ে ওভারটাইম করানো যায়, পয়সা দিয়েও কিন্তু অনেক ওভারটাইম করতে চায় না। চতুর্থ হলো বাংলাদেশের শ্রমিকদের মধ্যে অ্যালকোহলিক এডিকশনের প্রবণতা অনেক অনেক কম, যেটি নেপালটা অন্যান্য দেশগুলো আমাদের মতো প্রতিযোগী দেশগুলোর মধ্যে এই প্রবণতাগুলো আছে। সুতরাং এই চারটি বিউটির কারণে বাংলাদেশের শ্রমিকরা ওখানে জনপ্রিয় এবং লেবার মেইন এমপ্লয়ার যারা তারা নিতে চান। এখন প্রশ্ন হলো আমরা G2Gতে গেছিলাম এটাকে ভালো করবার জন্য, কিন্তু এইটাকে স্থবির করবার জন্য নয়। অ্যাম্বাসেডর এই যে হাই কমিশনার সাহেবের বক্তব্য থেকে আমি একটা কথা সরকারের নজরে আনতে চাই। মালয়েশিয়াতে আমাদের মিশনে যে কর্ম জনশক্তি আছেন, কাজ করবার যে লোক আছেন, ওই লোক কিন্তু এই 7 লক্ষ লোকের কনসুলার সার্ভিস দিয়ে কিন্তু সময় তার থাকার কথা নয়। মার্কেটিং এর জন্য বাংলাদেশ থেকে বা এই যে আপনার যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকার যেহেতু জিটি করবেন, ওই প্রসেসের মধ্যে একটা টিম একটু সময় নিয়ে ওখানে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ সময় নিয়ে যাওয়া উচিত টু গো গেট দ্য বেটার মার্কেটিং ফর দি মার্কেট। মিস সুলতানা, আপনার কি মনে হয় যে মার্কেটিং এর পাশাপাশি ওইখানে যদি আমরা অন্য সেক্টরে, আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা সার্ভিস সেক্টরে আসলে আমরা বাংলাদেশের শ্রমিকরা কাজ পেতে চাই, তাহলে আসলে আমরা প্রথমত যে এটা তো সত্যি যে ওখানে ম্যানুফ্যাকচারিং বলেন সার্ভিস সেক্টর কাজের সুযোগ অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে এই যে ইরেগুলার মাইগ্রেশন লোকগুলো যে কোথায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকে গেছে। আর একটা হচ্ছে যে মার্কেটিংটার জায়গায় যাতে আমি প্ল্যান্টেশন আর শুধুমাত্র এগ্রিকালচারে না থেকে অবশ্যই আমি তো ওই মার্কেটটা ধরবো মানে আমার অন্য স্কিলের জায়গায় প্রয়োজন, আমার স্কিল লেবারকে ওখানে সেন্ড করার জায়গাতেও আমাকে আইডেন্টিফাই করে ওই পারসেপশন লেবার কি আমার আছে আসলে? আমাদের তো অনেক টেকনিক্যাল না, আমাদের কিন্তু অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে। তাহলে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো পারপাস সার্ভ করার বিষয়টাই তো এইটা আসলে কোন আমাদের যে টেকনিক্যাল সেন্টার সেখানে কি সেই 39টা ট্রেনিং সেন্টার আছে আন্ডার ইউটিলাইজ, কেউ ওখানে যেতে চায় না, ওগুলোর কোনো প্রমোশন। এবং আরেকটা হচ্ছে যে মানের ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংটা দেখাচ্ছে ইন্টারন্যাশনাল ওই মার্কেটটাকে ব্যালেন্স করে ট্রেনিং গুলো হচ্ছে না। সেই জায়গাটা নিড বেস করা, এই যে ট্রেনিং সেন্টার গুলোকে
নিড বেজ, মালয়েশিয়াতে যদি আপনি সার্ভিস সেক্টরের জন্য বলেন, ওখানে কি ইলেকট্রনিক্স এর মার্কেট আছে, আপনার ওই যে কাজগুলো যে মানে যতগুলো কাজ আছে এগুলোতে এই সহায়ক কর্মী হিসেবে যে কাজ, সেটা কিন্তু বাংলাদেশের লোক পারে, অ্যাডপশন তাদের ভালো, এই জন্য তারা নিতেও চায়। আমার মনে হয় আমার একটা প্রশ্ন জাগছে এখন, এই যে G2G-তে ভালো ভালো সেক্টরগুলো কেন নাই, এটার মধ্যে প্রতিবন্ধকতাটা কোথায়? এবং আমি প্রায়ই বলছি এবং এখনো আমি বিশ্বাস করি, G2G-র অধীনে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে না পারলে এই বাজার আমরা হারছে বাজার। কিন্তু প্রাইভেট সেক্টরকে G2G প্রসেসের মধ্যে রেখে, সরকারি তদারকিতে রেখে প্রাইভেট সেক্টরকে না নিলে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টর ইনভলভ করছে না এখানে, সুতরাং আমরা বাজার হারাচ্ছি। বাজার কিন্তু পড়ে নাই, শ্রীলঙ্কা, ফিলিপিন, নেপাল, এটা সমস্যা হচ্ছে। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় সমাধান শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবার এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।